সিটি ব্যাংকে অনেকেই লেখক সাহিত্যিক চাকরি করে, তাহলে আমি পুরস্কার পাইছি, এই যে একটা বলে বেড়ানোর সুখ, এটা লেখকরা পাইতে চান। কলকাতার সমস্যা হচ্ছে সুনীলদের পরে আর বঙ্গবন্ধু নাই। সুনীলদের পরে সালাউদ্দিন শুভ্র ভাই বইমেলাতে এসে পড়লো। আপনার হচ্ছে এই বইমেলা বই আসতেছে, এর আগে হচ্ছে বই আসছে, তো সব মিলে বইমেলার আয়োজন কীরকম দেখতেছেন? পাশাপাশি হচ্ছে আপনার লেখক জীবনের শুরুটা কীরকম করে হলো, এটা যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। প্রথমে কোনটা বলবো, বইমেলার আয়োজন? প্রথমে আপনার লেখক জীবন দিয়ে শুরু করি। লেখক জীবন ওই অর্থে আসলে জানি না, পরিষ্কার করে আমি ভাবি না কখন থেকে শুরু। একটা সময় তো আমি প্রচুর পড়তাম, উপন্যাস পড়তাম। হ্যাঁ, তো উপন্যাস পড়তে পড়তে আমার মনে হতো যে আমিও লিখবো। বিশেষ করে উপন্যাসের কাহিনী, মানে একটা উপন্যাস পড়া শেষ করার পরে আমি ভাবতাম যে কি করলাম, তাহলে এই উপন্যাসটা একটা রিভিউ আমার মনে মনে তৈরি করতাম। আমার একটা সমস্যা ছিল যে দেখা গেল আমি ক্যারেক্টার ভুলে যাচ্ছি, উপন্যাসের কোন ক্যারেক্টার। তো তখন আমার মনে হলো যে আমি যদি লিখতে থাকলে উপন্যাসের ক্যারেক্টারটা আমার মনে থাকবে, উপন্যাস সম্পর্কে আমার একটা মানে আইডিয়া আমার মনের ভেতর থেকে যাবে। হ্যাঁ, তো এইসব কারণ থেকে আমি সবসময় একটা লেখার কথা ভাবতাম আর কি। যখনই কোনো লেখার সুযোগ পাইতাম অ্যাটেন্ড করতাম, সেখানে অত খারাপ করতাম না, কিন্তু আবার হতাশও ছিলাম, কারণ ওইভাবে তো আসলে আমাদের মফস্বল কিংবা অন্য জায়গাগুলোতে ইভেন এখনো তো আসলে লেখালেখির অ্যাপ্রিসিয়েশন তো নাই। আপনি লিখবেন, একজন বলবে খুব ভালো, আপনার লেখার গুরুত্বটা কোথায় সেটা আপনাকে নাই না, বা হচ্ছে আপনার ঘাটতিটা কোথায় সেটা ধরাই দেবে, এরকম তো কিছু ছিল না। পরে যখন আমার ছাত্র জীবন প্রায় শেষের দিকে, তখন বিষয়টা প্রচণ্ডভাবে আমাকে পেয়ে বসে আর কি। তখন আমার মনে হলো যে না, লিখতেই হবে, কারণ তখন আসলে এক ধরনের ম্যাচুরিটি তৈরি হয়েছে এবং আমি ভাবছি যে লিখে কিছু পাওয়া যাবে না, কিন্তু লিখতে হবে, মানে এটা আমার একটা হচ্ছে কি স্বভাবের মধ্যে ব্যাপারটা আসছে। এটা আমি বুঝতে পারছি, ধরেন মাস্টার্স যখন শেষ করি তখন তো একটা প্রশ্ন সামনে যে চাকরি করব, মানে আমার ঘর সংসারে ফিরে যাওয়ার একটা ব্যাপার না মাস্টার্সের শেষ সময়টা। ধরেন দীর্ঘদিন তো হলে ছিলাম, বা যখন কলেজে ছিলাম, স্কুলেও তো ওইভাবে আসলে ঘর সংসারের বিষয়গুলো দায়িত্ব নেওয়া, চাকরি করা, এই প্রশ্নগুলো সামনে আসে না। স্কুল পাশ করে যখন কলেজে উঠলাম তখন থেকে তো আসলে এক ধরনের বাসার বাইরে। তারপর ধরেন সেই 8-10 বছর বাসার বাইরে থাকার পরে যখন মাস্টার্সে, তখন তো এক ধরনের দায়িত্ব নেওয়া, হ্যাঁ, এই বিষয়গুলো, চাকরির বিষয়গুলো, এই টেনশনগুলো যখন আসলো, এক ধরনের ম্যাচুরিটির মধ্যে ঢুকলাম, তখন ওই লেখালেখির ব্যাপারটার প্রতিও আমার সিরিয়াসনেস তৈরি হলো। এবং তখন যেটা হয় যে একটা ঘোরের মধ্যে যাওয়া, যখন আমি লিখতেছি, প্রথম বই যখন পড়তেছি, ঘোরের মধ্যে ছিলাম, যে প্রথম বই বের হবে। আমার প্রথম বই মানবসঙ্গ বিরল 2011-তে বের হয়েছিল। এবং প্রথম গল্পগুলো লেখার সময় আসলে আমি দেখলাম যে আশপাশ একদম আমি ভুলে গেছি, পরিবার, আমার বাসায় কি হচ্ছে, কোনো কিছুই আমার আসলে মনে থাকতেছে না। আমি সারাক্ষণ শুধু গল্প লিখতেছি, মনে মনে লিখতেছি বা ল্যাপটপে লিখতেছি, কিন্তু আমি লিখতেছি আর কি। ওই যে একটা ঘোর প্রথম বইয়ের ক্ষেত্রে এটা হয়, পরবর্তীতে দেখা গেল যে আর অ্যাডপ্ট করা, মানে নিজের লাইফস্টাইলের সঙ্গে লেখালেখিটাকে অ্যাডপ্ট করা। এখন দেখা যায় যে বছরে আমি একটা বই বের করতে পারি, সেই অ্যাডাপ্টেশনটা হয়ে গেছে। অর্থাৎ আমি এখন অনেক ব্যস্ততা, ধরেন ঢাকা শহরে তো খুব কষ্ট করে থাকতে হয় আমাদের, অফিস বাসা সব মিলায়। তো এর মধ্যেও হয়তো কখনো একটা সময় বের করে আমি, যেমন এইবার প্রায় 33,500 শব্দের একটা উপন্যাস লিখছি 1 মাস সময় নিয়ে। তো ফলে ওই এখন এক ধরনের অ্যাডাপ্টেশনের মধ্যে চলে আসছে আর কি লেখালেখিটা। এই তো আমার লেখালেখির বিষয়ে এইটুকু বলতে পারি। আচ্ছা, আপনার যে প্রথম বইয়ের যে ঘোর, এটার পিছনে আপনার মানে ভার্সিটি, আপনার মানে সমাজ পরিবেশের মানে কতটুকু মানে অবদান ছিল, আর কতটুকু মানে আপনার মানে অবদান ছিল যিনি আমার বইটা বের করছেন তার। আচ্ছা, আমার ইউনিভার্সিটির সিনিয়র ভাইয়ের সূত্রে, মানে তিনি যেমন আমাদের এখানে তো যে টাকা নিয়ে বই ছাপা, সেগুলো আমাকে কখনো করতে হয় না। আচ্ছা আচ্ছা, উনি ছেপে দিচ্ছেন, নিশ্চয়ই লেখার মেরিট ছিল। এর আগে আমি হচ্ছে ওই যে ব্লগে, সামারিন ব্লগে তখন লিখতাম, তখন থেকে ওই ধরেন লেখালেখির একটা
না মানে ইয়ে আর কি, লেখালেখি আমাদের এখানে ছোট একটা সোসাইটি হলেও লেখালেখির একটা সমাজ তো আছে, সমাজ আছে, সমাজ মানে ওইখানে আমি পা রাখছি আর কি ধরেন। আচ্ছা। তারপর আমি বিভিন্ন রিভিউ লিখতাম, বইয়ের রিভিউ। হ্যাঁ হ্যাঁ। যেমন ধরেন ওই সময়ে সাময়িকী.com নামে একটা সাইট ছিল, জি। যেটা মাহবুব মোর্শেদ চালাইতেন। জি। ওই সাময়ারিন ব্লগ তো ধীরে ধীরে আস্তে আস্তে ইয়ে হয়ে গেল। হ্যাঁ। শাহবাগ আন্দোলনের পর তো আরো এটা একদমই অকেজো হয়ে গেল। হ্যাঁ। তার আগে থেকেই কিন্তু এটা শুরু হয়েছিল, সেই যে শাহবাগ আন্দোলনের আগে থেকেই হ্যাঁ। সাময়ারিন ব্লগ যে গুরুত্ব হারাচ্ছে, তখন ওই অন্যান্য সাহিত্যের সাইটগুলোর মধ্যে একটা ছিল সাময়িকী.com। সেখানে আমি রিভিউ লিখতাম। রিভিউর মধ্যে ধরেন জাকির তালুকদারের মুসলমান মঙ্গল, বা অদিতি ফাল্গুনির সম্ভবত অপুরুষ, এগুলো মনে আছে। তারপর যে শাগুফতা শারমিন তানিয়ার হচ্ছে কনফেশন বক্স, এরকম এগুলো মনে আছে। কেন এগুলো নিয়ে তুমুল একটা আলোচনা উঠছে, বুঝতে পারছি, ফেসবুকে। হ্যাঁ, ওই সময় ফেসবুকটা একটু ইয়া ছিল, হ্যাঁ বেশ সাহিত্যিক একটা মারামারির ব্যাপার ছিল আর কি। তো তখন ওই আমার নামটা তখন সবার মধ্যে এক ধরনের পৌঁছায় গেছে, এবং রিভিউ লেখার ক্ষেত্রে প্রশান্ত মৃধা, রায়হান রাইন, আহমদ মুস্তফা কামাল, মানে ওই সময়ে 90 দশকের বা তার আগে একটু আগে 80 দশকের অনেক লেখকের বইয়ের রিভিউ হচ্ছে আমি করছি। আচ্ছা। ওই সাময়িকী.com করার কারণে আমার নামটার একটা মানে ইয়ে পাইছে আর কি, আরো মানে ব্লগের বাইরেও লেখালেখি সাহিত্যের জগতেও আমার নামের এক ধরনের প্রচার বা আমার লেখার এক ধরনের ইয়ে হয়েছে আর কি, পরিচিতি পাইছে আর কি। হ্যাঁ, পরিচিতি পাইছে। সেই জায়গা থেকে আমি যখন মানব সংঘ বিরল প্রথম বই বের করি, মানে একেবারেই নতুন লেখক, আননোন লেখক সেটা ছিলাম না। তো ওই বইটা প্রকাশক যতদূর বলছিল যে বিক্রি হয়ে গেছে প্রায় 300 কপি তো তারা ছাপায়। আচ্ছা আচ্ছা। ওই সময়ে 300 কপি বিক্রি হয়ে গেছিল সম্ভবত 1 বছরে। বুঝতে পারছি। আচ্ছা, এই যে আপনার মানে আপনি প্রথমে বললেন যে মানে আপনি যে বইগুলো পড়তেছিলেন সেগুলো হচ্ছে মানে মনে রাখা। তো এই যে মানে বইয়ের প্রতি যে একটা মানে বা লেখক বা লেখা উপন্যাস গল্পে বা সাহিত্যের প্রতি যে একটা মানে অনুরাগ, এই অনুরাগটা আপনার প্রতি কে তৈরি করে দিচ্ছে? আমার ক্ষেত্রে তো এখানে ধরেন আমার তো আসলে সেলিম আলদিনের নাম বলতে হয়। সেলিম আলদিন আর তার স্ত্রী বেগম মেহেরুন্নেসা আমার চাচা, জ্যাঠা আর বড় চাচি। জি। তো আমরা যখন ফেনীতে থাকতাম মফস্বলে, আমার বাবা একটা সরকারি ব্যাংকে চাকরি করতেন। আর ওনারা যখন আপনার ইয়ে হয়, ওই যে উনি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। উনি যখন ফেনী যাইতেন, আমার জন্য বিশেষ করে বই নিয়ে যেতেন। মানে এটা হয় কি, ধরেন আপনি ফেনীতেই বড় হয়েছেন? হ্যাঁ, ফেনীতে স্কুলটা পর্যন্ত ছিলাম ঠিক আছে, শহরে। তো এটা হয় কি আপনার ওই যে ধরেন বই আনতো, কিন্তু আমরা তো 3 ভাই বোন, বই আনতো, এর মধ্যে আমি বেশি পড়তাম আর কি। আচ্ছা। এখন এই পড়ার যে নেকটা, সেটা ওনাদের তৈরি করানো আমার ভেতর আগে থেকে ছিল, এটা আমি খুঁজে বের করতে পারবো না, কিন্তু নিশ্চয়ই ওনাদের একটা অবদান আছে, কারণ ওনারা তো আমাকে পড়াচ্ছে এবং আমি সেগুলো পড়ছি বলে আমারও তো ক্রেডিট আছে। মানে বই আপনাকে দিয়ে গেল, আপনি পড়লেন না, এরকম ঘটনাই তো বেশি ঘটে। এবং বইয়ের জন্য যে ছুটে যাওয়া, ধরেন ওই স্কুল লাইফে আমি বই চুরি করছি, হ্যাঁ, অন্যের আত্মীয়ের বাসা থেকে, বা ধরেন ওই যে অনেক সময় আমাদের ওইখানে দিঘির পাড় ছিল, দিঘির পাড়ে ওই যে মাসুদ রানা, 3 গোয়েন্দা, ওই যে সেবার বইগুলো বিক্রি করতো, মানে একটা খুব ছোটখাটো একটা নোংরা একটা দোকানের ভেতর 5 টাকা 10 টাকা। এটা ফেনীতে না? ফেনীতে, হ্যাঁ। আচ্ছা। ওইসব দোকান থেকে বই চুরি করা, মানে বইয়ের প্রতি যে একটা নেক, সেটা সবসময় আমার ছিল। সেখানে অবশ্যই মানে সেলিম আলদিনের অবদানটা হচ্ছে এই জায়গায় যে উনি আমাকে ভালো সাহিত্যের সন্ধানটা দিয়েছেন। আমি তো বাজে সাহিত্য করতে পারতাম। আচ্ছা। উনি যেমন আমাকে রাশার অনুবাদ, সায়েন্স ফিকশন অনুবাদ, যে কারণে আমি সায়েন্স ফিকশন লিখি, সেখানে তো ওনার অবদান আছেই। বা ধরেন আমার মনে আছে যে চীন দেশের রূপকথা, আচ্ছা, তারপর বা স্ক্যান্ডিনেভিয়ান রূপকথা, এগুলো মানে অনুবাদ আর কি, সবই অনুবাদ। এগুলো আমাকে নিয়ে এনে দিতেন, আমি পড়তাম। তারপর ওই বই পড়ার যে একটা অ্যাপেটাইট আমার মধ্যে তৈরি হয়ে যায়। তারপর আমি নিজেই ফেনী শহর ঘুরে ঘুরে কিভাবে কি বই পড়া যায়, নানা ধরনের বই পড়ছি। তো আপনি মানে প্রথমে বলছেন যে লেখক হইলে মানে ঢাকা শহরে হচ্ছে মানে থাকার একটা যে ব্যাপার আছে, একটু কষ্ট হয় বা একটু ঝুট ঝামেলা হয়। আসলে মানে লেখকদের মানে এইটার থেকে উত্তরণ আছে কি, মানে ঢাকা কতটা মানে আপন করে নিতে পারে একজন লেখকরা, আর কতটা হচ্ছে মানে দূর করে তাড়াই দিতে পারে, এটা যদি একটু মানে ভাঙ্গা বলতেন। না, ঢাকা তো সবার জন্যই টাফ, লেখকের জন্য তো বরং লেখকরা একটু অনেকের চেয়ে কিছুটা ভালো থাকে কেন, কারণ একজন লেখক, এটা আগে ছিল, আগে লেখকরা আরো বেশি, ধরেন একজন লেখক
হচ্ছে তার হয়তো চাকরি নাই, কিন্তু একটা পত্রিকা অফিসের একজন সম্পাদক জানলো যে উনি লেখক বা কবি, তাকে কোনো রকম একটা চাকরি দিল। এখন কিন্তু সেই প্র্যাকটিসগুলো নাই। বা আপনি দেখবেন যে ওই যে বিজ্ঞাপনী সংস্থা, সেখানে প্রচুর কবি লেখকরা চাকরি পাইছে, এখনো হ্যাঁ, এখন তো ধরেন ওই যে সিটি ব্যাংকে অনেকেই লেখক সাহিত্যিক চাকরি করে, বা পত্রিকা হাউসগুলোতে এখনো লেখক সাহিত্যিকদের, কারণ যেহেতু ওই যে লেখালেখির বিষয় পত্রিকা, শব্দ বা বাক্য গঠন, ফলে কিছু লেখক সাহিত্যিকদের কিছু চাকরি আছে। অনেকেই আবার ধরেন দুস্থ অবস্থায়, এখন ধরেন যে আমাদের এখানে বড় লেখককে ধরেন আখতারুজ্জামান ইলিয়াস, বড় লেখক, ওনার পরিণতিটা কি? ওনার ক্যান্সার হয়েছে, চিকিৎসার টাকা ছিল না, পরে আনন্দবাজার গোষ্ঠী ওনাকে চিকিৎসার টাকা দিচ্ছে। বাংলাদেশের লেখকরা টাকা দিচ্ছে হচ্ছে কলকাতা, মানে সবচেয়ে ধরেন অন্যতম শক্তিশালী লেখক, কেউ কেউ বলেন সবচেয়ে শক্তিশালী লেখক। খোয়াবনামার মতো এত বড় বিস্তৃত উপন্যাস আসলে বাংলাদেশে নাই। তো তারপর ধরেন শওকত আলীও নির্জনে বসবাস করতেন, ওনার আর্থিক সংকট কম ছিল, কিন্তু উনি তো সেই নির্জনে একাকী জীবনযাপন করছেন, তার এক ধরনের ক্রাইসিস ছিল, সেখানে আর্থিক সংকটও ছিল। আল মাহমুদ ধরেন নানাভাবে তাকে কিছু কিছু হেল্প হয়তো সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে করা হয়েছে, শেষ পর্যন্ত তো উনি একটা আর্থিক সংকটের মধ্যে দিয়ে ছিল। হাসান আজিজুল হক অনেক ধরেন সুনাম, মানে অনেকভাবে আমরা তাকে দেখছি পেপার, পত্রিকায়, মিডিয়ায়, কিন্তু আর্থিক সংকট তো তারও ছিল, তাই না? ফলে আপনি দেখবেন যে কলকাতার লেখকদের মধ্যে মানে আগে যারা ছিল সাহিত্যের দশকে, মানে সুনীলরা আসার আগ পর্যন্ত, ধরেন বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায়, তারপর ধরেন তারাশঙ্কর বা অমিয়ভূষণ মজুমদার, কমল কুমার মজুমদারের কিছু আর্থিক সংগতি ছিল, কিন্তু বাকিদের তো মানে এখানে আমাদের দেশে লেখালেখিটা হলো একদমই লেখকের নিজের, ঠিক আছে? মানে আমি হ্যাঁ, মানে নিজেই হচ্ছে নিজে নিজে লেখক, সমাজ থেকে যে সে কোনো কিছু পায়, কিংবা এখানে যে বহুল পাঠক আছে, হ্যাঁ, পাঠক ধরেন মানে যেটা হুমায়ুন আহমেদের ক্ষেত্রে ঘটছে, বা আগে আমরা বলি যে শরৎচন্দ্রের ক্ষেত্রে ঘটছে, বা অমুক তমুক কিছু লেখকের ক্ষেত্রে ঘটছে, কিন্তু আমাদের এখানে যারা ভালো মানের সাহিত্যিক লেখক, বড় লেখক, হ্যাঁ, তারা কিন্তু এই কষ্টের মধ্য দিয়েই গেছে। হ্যাঁ, কিন্তু আমরা আবার দেখি যে আর্থিক কষ্টের মধ্যে দিয়ে গেল, মানে মানে যেমন আপনি তাদের নামটা নেওয়ার ক্ষেত্রে একটু সমীহ করেন, বা আমরা যারা পাঠক আছি কিছু, যেমন জীবনানন্দ দাশ, আমরা জানি যে সে খুব কষ্টের মধ্যে দিয়ে গেছে, কিন্তু সে যে তার মানে প্রাপ্য সম্মান লেখক হিসাবে সেটা তো সে পাচ্ছে আর কি, সাহিত্যের প্রতি যে তার অবদান, হ্যাঁ, মরার পরে পাচ্ছে, কিন্তু পাচ্ছে আর কি। সব মানে আর্থিক অসঙ্গতি এগুলো মানে আপনাকে কতটুকু ভাবায় আসলে, বা কতটুকু মানে বাধ তৈরি করে? আর্থিক সংকট কি মানে মূল বিষয় হলো, ধরেন আমি ভাবি যে আমার যদি চাকরি না থাকতো, আচ্ছা, তাহলে এখন একজন লেখকের কাজ কি? লেখক হচ্ছে ধরেন ঘুরে বেড়াবে মানুষের মধ্যে, জনপদের মধ্যে, যেমন অনেক সময় সেদিন আলাপে আমরা বলতেছিলাম কি একটা পাখি যেন ওই যে বালিহাঁস, হ্যাঁ, বালিহাঁস পাখিটা, বালিহাঁসের একটা খুব সুন্দর দৃশ্য আছে, এটা হচ্ছে আমি জীবনে এক দুবার এটা দেখার সৌভাগ্য হয়েছিল গ্রামে। সেটা হচ্ছে যে ওরা নারকেল গাছের একটা গর্ত করে, হ্যাঁ, তো ওই বাচ্চারা ওরা থাকে ওখানে, সকালবেলা বাচ্চারা হচ্ছে নারকেল গাছ থেকে লাফায় পুকুরে পড়ে, হ্যাঁ, পুকুরের পাশ দিয়ে যে নারকেল গাছটা উঠে গেছে ওখানে ওরা থাকে, বাচ্চারা লাফায় পড়ে। এটা খুব সুন্দর একটা দৃশ্য, বালিহাঁসের বাচ্চা নারকেল গাছ। এই জিনিসটা লিখবে কে? এটা তো একজন লেখক লিখবে, লেখককে ওই সমস্ত জায়গায় যাইতে হবে, অথবা একজন ধরেন গার্মেন্টস শ্রমিক, যার কথাই বলেন একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটার সঙ্গে তো লেখকের একটা সম্পর্ক তৈরি, তাহলে এই সমস্ত জায়গায় সে যখন যাবে তখন তো তার চাকরির সুযোগ নেই, চাকরি করবে কিভাবে? তাহলে চাকরি যখন করবে লিখবে কিভাবে? ফলে আমরা যারা লিখতেছি তারা কিন্তু প্রচন্ড একটা কষ্ট করে লিখতেছি, ঠিক আছে? এবং এই কষ্টটা মানসিক যত শারীরিকও ততই আর কি, বুঝছেন? মানে ধরেন আমি হয়তো অফিস করে বাসায় গিয়ে লিখতেছি, অফিসে এর মধ্যে ধরেন 6 দিন, মানে সাধারণত কি হয় অফিসে আপনি 6 দিন কাজ করে একদিন ডে অফ রিল্যাক্স, দেখা গেল যে আমি অফিসে এসে লিখতেছি রিল্যাক্সের দিনে, কারণ আমার তো উপন্যাসটা লিখতে হবে, এটার তো একটা কষ্ট আছে, মানসিক কষ্ট তো আছে। আর এটা হলো যে ধরেন গন্ডিটা, মানে আমার তো একটা প্লট লাগবে, তা আমি তো প্লট পাচ্ছি না, কারণ আমি বাইরে যেতে পারতেছি, ফলে আমার প্লটটা ম্যাক্সিমাম ঢাকা শহর এর মধ্যেই থেকে যাচ্ছে। ফলে আমার যদি চাকরি না থাকে এবং আমার যদি মাসে ধরেন
এখন একটা সংসার চালাইতে যে কোনো একটা মধ্যবিত্ত পরিবারের 1 লাখ টাকার বেশি অবশ্যই লাগে, সব মিলায়, এবং আরো বেশি লাগে আসলে, কম দিন। তো ওই সংস্থাটা যদি আপনার থাকে তখন কিন্তু আপনি যে মুভ করবেন, আপনার একটা গাড়ি লাগবে, গাড়ি না লাগলেও আপনার তো ওই ট্রান্সপোর্টেশন কস্টটা লাগবে, রাইট। তাহলে এই টাকাগুলো আমি কোথেকে পাবো? এটাই, ফলে এটা তো অবশ্যই সমস্যা। আর্থিকভাবে অবশ্যই লেখকদের সচ্ছল হইলে সাহিত্যের ইয়েটা বাড়ে আর কি। না, আবার দেখা গেছে যে কিছু চরিত্র থাকে যারা হচ্ছে লেখক, মানে তাদের মানে লিখতে গেলে বা হচ্ছে বর্ণনা করতে গেলে একটা মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাইতে হয়, তখন হচ্ছে মানে এমন একটা ঘোর তৈরি হয় যে আবার কাজটা করা যাচ্ছে না বা কাজের একটা সমস্যা হয়ে যায়, তবুও লিখতে হয় আর কি। তো এইসব মানে বাধা বিপত্তি পার হয়েও আপনি হচ্ছে মানে 9টা বই বের করছেন, এবার আরেকটা বই আসতেছে বইমেলায়। এইবারের বইমেলার আয়োজন সম্পর্কে যদি একটু বলতেন, এবং এইবারের বইমেলায় যে আপনার যে উপন্যাসটা আসতেছে বেকার বিপ্লব, আমি মনে করি এই দশকে সম্ভবত এটাই মনে হয় মানে সমাজতান্ত্রিক বিপ্লবের মানে প্রথম বই এটা, উপন্যাস এইটা। তো যদি একটু মানে বিস্তারিত বলতেন, প্রথমে বইমেলার আয়োজনটা নিয়ে একটু বলেন, যে মানে এখন তো মানে দেখা গেল যে আপনার বইমেলা নিয়ে একটা বইমেলায় যাবে না লেখকরা, একরকমের একটা আওয়াজ তুলছিল, তবুও কোনো লেখকরা আমরা দেখতে পাচ্ছি গেছে, পাঠকরা আসলে মানে কেউ না যেতে চাইলে ওইভাবে আসলে যাওয়া হচ্ছে। মোটামুটি বলা যায় যে গত বছর তো আমি দেখলাম যে প্রায় 12 কোটির মতো হচ্ছে বই বিক্রি হয়েছে, এইবারও মোটামুটি এরকমই বিক্রি হবে। তো পুরো টাকার নাকি 120 কত 12 কোটি বই না টাকা? 12 কোটি বই, অনেক বই। হ্যাঁ, তো যদি একটু বলতেন আর কি পুরো মানে পুরো পরিস্থিতিটা নিয়ে। না, আমি আরেকটু বলি, সেটা হইলো যে মানে আগের প্রশ্নে একটু ইয়ে থাকে, আমি একটা হিন্ট দিয়ে রাখি, মানে ক্রাইসিস না থাকলে তো আবার লিখতে পারবে না লেখক। আচ্ছা, ওই যে ওই প্রশ্ন রয়ে গেছে, আর্থিক হোক, মানসিক হোক, পারিবারিক হোক, সাংসারিক হোক, দৈহিক হোক, মানে যৌন হোক কিংবা হচ্ছে ক্রাইম হোক, নানা রকমের একটা সংকট তার থাকতে হয়। ধরেন দস্তয়েভস্কি, তারও সংকট ছিল, তলস্তয়েরও সংকট ছিল, নানা, যেমন তলস্তয় জুয়া খেলতো, এটা তার একটা সংকট তো থাকে। সেটাও আবার ইয়ে রাখতে হবে, সংকটটা যে নেগেটিভলি দেখতে হবে এমন কোনো কথা নাই। যে লেখক যার পরিস্থিতির মধ্যে দিয়ে যে প্রোডাকশনটা দেবে সেটাই সাহিত্য, ওই দেশের ওই এলাকার সাহিত্য হিসেবে থাকবে। তো বাংলা একাডেমির আয়োজন নিয়ে যেটা বলতেছিলেন, যে আমার কাছে নতুন একটা আলাপ, আমার কাছে এই মেলা সময় মনে হচ্ছে যে প্রফেশনাল যারা প্রকাশক এদেরকে গুরুত্ব দিয়ে, এমফেসিস দিয়ে, ধরেন মূল মেলা প্রাঙ্গণে তাদেরকে রেখে, অনেক প্রকাশক আছে, ধরেন ছোট একটা প্রকাশন সংস্থা বা আকারেও বড়, কিন্তু তার হচ্ছে এই যে লেখককে ইয়ে দেয়া, সম্মানী দেয়া বা প্রচ্ছদের সম্মানী দেয়া, তারপর শ্রমিকদের মানে বাধাই থেকে ছাপা থেকে শুরু করে গোটা প্রক্রিয়ায় এই যে আর্থিকভাবে স্বচ্ছ থাকে যে সমস্ত প্রতিষ্ঠান, তাদেরকে গুরুত্ব দিয়ে মেলার মূল প্রাঙ্গণে তাদেরকে রেখে, আর যে সমস্ত প্রকাশকের এই অস্বচ্ছতা আছে, আর্থিক অস্বচ্ছতা বা অপেশাদারিত্ব আছে, তাদেরকে পেরিফেরিতে রেখে মানে সুন্দর একটা মেলা সাজানো যায় আর কি। এখন যেমন মেলায় প্রচুর স্টল, অল্প জায়গা, তারপর হচ্ছে ধরেন ওই যে সোরারদির জায়গাটা, ওটা তো একটা নোংরা থাকে, ধুলা থাকে, এলোমেলো থাকে। এবার যদি স্টল ডিস্ট্রিবিউশনে একটু আপত্তির কথা আমি শুনছি, আমি একদিন গেছি, আমার স্টল খুঁজে পেতে একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, আগে যেমন নাম্বার ধরে ধরে পাওয়া যেত, হ্যাঁ, সিরিয়াল থাকতো একটা, এখন বোধহয় একটু এলোমেলো হচ্ছে এবার। তো সেই হিসাবে যাই হোক, মেলা তো মেলাই, আমাদের এটাই হচ্ছে একটা মাস যেখানে সাহিত্য নিয়ে কথা বলা যায়। আপনি যেমন আসছে, তাই না, আমার কিছু কথা বলার সুযোগ হয়েছে এরকম আর কি। ফলে যাই হোক, মানে আমাদের এটাই হচ্ছে আসল জায়গা, ওই ফেব্রুয়ারি মেলা। আর আমার বই নিয়ে আমি বলবো মানে বেকার বিপ্লব, একটা উপন্যাস। এই উপন্যাসটার মধ্যে মানে আমাদের এখানে তো ধরেন প্রচুর সংখ্যায় তরুণ তরুণীরা বাম রাজনীতিতে যুক্ত, প্রতি বছর যুক্ত, এবং একটা সময় ছিল আপনি যদি 60s ঢাকা বিশ্ববিদ্যালয় কল্পনা করেন, তাহলে কিন্তু সেখানে প্রচুর মানে প্রায় সবাই, ছাত্র ইউনিয়ন, ছেলে মেয়ে বা বামধারার যে একটা আদর্শ, ভাবাদর্শ, প্রগতিশীল যে সংস্কৃতি, হ্যাঁ, এগুলোর মধ্যে কিন্তু ছিল বই পড়া, নাটক করা, হ্যাঁ, এই যে একটা মুভমেন্ট, আন্দোলন, হ্যাঁ, এই যে কালচারাল বা পলিটিক্যাল কনসাসনেস, মানে একটা সিভিল সোসাইটি গড়ে ওঠার যে প্র্যাকটিসগুলো, সেগুলো 60s ছিল। হ্যাঁ, তারপর ধীরে ধীরে দীর্ঘ সময় পর্যন্ত ছিল, 70s ছিল, 80s ছিল, মানে কমতে এখনো তরুণ তরুণীরা বাম রাজনীতির প্রতি কিছুটা আকৃষ্ট হয়, যদিও খুব কম। আগে যেমন মেধাবীরা হইতো,
পরে হচ্ছে দেখা গেছে যে মেধাবীদের মধ্যে বাংলা রাজনীতিতে যুক্ত হওয়ার পাশাপাশি সমাজে যারা একটু নিম্ন মধ্যবিত্ত শ্রেণী আর্থিক সংকটে থাকে তাদের মধ্যেও এই রাজনীতির প্রতি একটা মোহ আকর্ষণ এগুলো কাজ করত। কিন্তু সেই রাজনীতি বাংলাদেশে যে পরিমাণ মানে তরুণ তরুণী তাদের শ্রম মেধা এগুলো প্রয়োগ করছে বা অনেকে হয়তো কেউ কেউ জীবনও দিচ্ছে বা নানা ধরনের আর্থিক মানসিক শারীরিক কষ্টের ভেতর দিয়ে গেছে, স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে গেছে, সেই তুলনায় ফলাফলটা কিন্তু আসে নাই। এই ফলাফলটা কেন আসে নাই সেটা সার্চ করা হয়েছে এই উপন্যাসে। আচ্ছা, হ্যাঁ, কিভাবে একটা তরুণ যুক্ত হচ্ছে বাংলা রাজনীতিতে এবং কিভাবে সে আবার ছিটকে দূরে সরে যাচ্ছে বাংলা রাজনীতি থেকে। সে কিন্তু দেখেন মানে যারা যে ওই তরুণটা কিন্তু আপনি বাংলা রাজনীতির কাজগুলো দেখবেন, এরা কিন্তু অন্যের জন্য কাজ করে, মানে এমন না যে তারা হল দখল করতেছে এই সেই অন্য কিছু না, ওরা অন্যের জন্য কাজ করতেছে। তাহলে পারতেছে না কেন? ভুলটা কোথায়? কমিউনিকেশনের সমস্যাটা কোথায়? সেগুলো দেখানোর চেষ্টা করছে এই উপন্যাসটায়। এবং আমার মনে হয় যে আমি যেভাবে দেখাইছি একেবারে ধরেন মানে বাংলাদেশের অভিজ্ঞতা থেকে, অনেকে হচ্ছে ধরেন সমাজতন্ত্র ব্যাপারটাকে রাশিয়ার ঘটনা দিয়ে ব্যাখ্যা করে। রাশিয়ায় ব্যর্থ হয়েছে সমাজতন্ত্র, সোভিয়েত ইউনিয়নে ব্যর্থ হয়েছে, সেটা যে রেশে পড়ছে বাংলাদেশে, সে কিছু আসতেই। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ এই যে প্র্যাকটিসগুলো এগুলো হচ্ছে মুছে যাচ্ছে আচ্ছা আস্তে আস্তে। হ্যাঁ, এগুলো কিন্তু নাই। আমি সেটাকে তুলে ধরার চেষ্টা করছি এই উপন্যাসে। আচ্ছা, ফলে আমার মনে হয় যে মানে যারা রাজনীতি সচেতন কিংবা বাংলা যুক্ত প্রগতিশীল চিন্তা করেন এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে ভাবেন, তারা পড়তে পারেন উপন্যাসটা। আচ্ছা, কারণ বাংলাদেশে আজকে যে একটা পলিটিক্যাল ক্রাইসিস, সেটা শুরুটা কিন্তু ধীরে ধীরে হয়েছে। ওই সময় থেকে মানে আমি তো লিখছি প্রায় 20 বছর আগে, ধরেন আমার সময় উপন্যাসের সময়কালটা হচ্ছে 2000-এর পরে আর কি, 2001-এর পরে যখন বিএনপি আবার ক্ষমতায় আসছে, বিএনপি শেষ যে একবার ক্ষমতায় ছিল 111 আসার আগে, ওই সময়টুকুতে বাংলা রাজনীতি চিত্রটা আমি তুলে ধরছি। কিন্তু ক্রাইসিসটা কিন্তু ওই যে এখনকার ক্রাইসিস কিন্তু ওই তখনই এটার বীজ হিসাবে ছিল আর কি। ফলে ওই জায়গাটা থেকেও আমার উপন্যাসটা ইন্টারেস্ট। অর্থাৎ আমরা আপনার বেকার বিপ্লবে হচ্ছে শাহবাগ আন্দোলনের পরে চিত্রটা দেখবো না, আগের চিত্রগুলো হচ্ছে দেখবো। তো এবার হচ্ছে মানে বইমেলার যে আয়োজন সে বাংলা একাডেমি কর্তৃক এবং বাংলা একাডেমির যে হচ্ছে পুরস্কার গেল, এটা নিয়ে যদি আপনি একটু বলতেন যে পুরস্কারের সঙ্গে বইমেলার আয়োজন আসলে কতটা মানে ওতপ্রোতভাবে জড়িত। ধরেন বাংলা একাডেমির পুরস্কারের সাহিত্যিক গুরুত্ব নাই, মানে আপনি বাংলা একাডেমি যে পুরস্কার পায় তার লেখা ভালো, কিংবা সে পুরস্কার পাওয়ার পর ভালো লিখলো, কিংবা তার বই পড়ে 5টা তরুণ ভালো লিখতে শিখলো, পড়ার প্রতি আগ্রহী হইল বা লেখার প্রতি আগ্রহী হইল, কিছুই কিন্তু ঘটে না। পুরস্কার দেওয়াটা এখানে এক ধরনের ধরেন বইমেলাটা হওয়াটা কি একটা রেওয়াজ, মানে আমাদের এখানে একটা রেওয়াজ, ওই পুরস্কারটাও একটা রেওয়াজ। বাংলা একাডেমি একটা পুরস্কার দেবে, এটা একটা রেওয়াজ, এটা দিতেই হবে, ঠিক আছে। এখন এই রেওয়াজটাকে কাজে লাগায় হচ্ছে যে সংশ্লিষ্ট যারা ক্ষমতাবান আছে, যে সমস্ত সাহিত্যিক চায় তারা পুরস্কার পাইতে, পুরস্কার পাইলে কি হয়, সারা দেশের পত্রিকাগুলোতে নাম ছাপা হয়, অন্তত যে নামটা আমরা কেউ জানতাম না সে জানবে, তারপর তাকে হয়তো টেলিভিশন ডাকবে, এখন তো ফেসবুক ভিডিও আছে, কথা বলবে। এর বেশি কিছু মানে সাহিত্যিক গুরুত্ব ওই অর্থে তৈরি হয় না, সোসাইটিতে কোনো প্রভাব নেই বাংলা একাডেমি পুরস্কার। এই লেখককে 2 দিন পর সবাই ভুলে যায়, ঠিক আছে। এখন মূল বিষয়টা তো হচ্ছে লেখা, আপনি পুরস্কার পান বা না পান, লেখা। কিন্তু লেখকদের এক ধরনের থাকে আর কি, ক্ষুধা থাকে যে তাকে সবাই চিনবে, জানবে, সে এরকম আলো ঝলমলে একটা স্টেজে গিয়ে দাঁড়াবে, কথা বলবে, লোকে শুনবে, ভালো বলবে, তার সাথে সাহিত্যের লোকজনের যোগাযোগ থাকবে, ক্ষমতাসীনদের যোগাযোগ থাকবে। এই ওই এক্সপেকটেশন থেকে অনেকে মনে করে যে তাহলে পুরস্কারটা আমি নিই, পুরস্কার কিছু টাকা পয়সাও পাওয়া যায়, একটা পুরস্কার পাইলে আরেকটা পুরস্কার পাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়। এবং পুরস্কারের একটা গুরুত্ব আছে আমাদের সমাজে। ধরেন আপনি একটা স্কুলে প্রতিযোগিতায় একটা মেডেল পাইলেন, গ্রামের লোকজন জেনে গেল যে আপনি মেডেল পাইছেন, আপনিও বলতে পারবেন যে মেডেল পাইছি এরকম। বলে আমি পুরস্কার পাইছি, এই যে একটা বলে বেড়ানোর সুখ, এটা লেখকরা পাইতে চান। এখন এটা চলুক, আমার মনে হয় যে মানে আপনি যদি ভালো ইয়েটা দিতে চান পুরস্কার, মানে সাহিত্যের সাথে ক্ষমতার সম্পর্কটা কি, প্রশ্নটা হচ্ছে এখানে, পুরস্কারের ব্যাপারটা হচ্ছে এখানে। এখন এই যে সাহিত্যের এই যে বাংলা একাডেমির সাথে ক্ষমতার সম্পর্কটা কি, তাই না, নতজানুর সম্পর্ক। ফলে সে ওইভাবেই
লেখকদের পুরস্কৃত করবে আর কি। মানে সে যখন ক্ষমতার সম্পর্কটা চেঞ্জ করতে না পারবে তাহলে পুরস্কার দানের যে রেওয়াজ এটা উন্নত হবে না, এটা ওই অবনমনের মধ্যে থাকবে। সম্পর্কটা ইয়ে করতে হবে। এটা বাংলা একাডেমির কাজ, লেখকদের কাজ, সাহিত্যিকদের কাজ। আচ্ছা, এবার হচ্ছে এই যে যে পুরস্কার আপনি বললেন যে মানুষ পুরস্কার পাবে জানবে, কিন্তু জানার পরে মানে এখানে কয়েকটা আমার প্রশ্ন আছে, মানে একই প্রশ্ন বিভিন্ন ভাবে আছে আর কি। সেটা হচ্ছে জানার পরে কি আসলে মানুষ বইটা পড়ে, মানে বইটা কি সে মানে পড়ে কিনা, মানে না, বুঝতে পারছেন? যেমন একজন লেখককে প্রথম আলো সাহিত্য পুরস্কার দিত একসময়, হ্যাঁ, তো তার বই পুরস্কার পাইলো, আমি তার বই নিয়ে রিভিউ লিখছিলাম, হ্যাঁ, এবং তার বই পুরস্কার পাওয়ার পর আমি আজিজে গেলাম, গিয়ে খোঁজ নিলাম, দেখলাম যে না, তার বই বিক্রি হয় না, তার বইয়ের কথা কেউ জানেও না। আচ্ছা, ঠিক আছে, এখন ধরেন এই যে আমরা কি ধরেন বই কেনার সোর্স কি কি, একটা হচ্ছে আমরা যারা লেখক তারা একটা বই কিনি, এই সংখ্যাটা যতই হোক এই সংখ্যাটাও তো ধরেন বেশ ভালো, আমাদের যে বই বিক্রির হার সে তুলনায় ভালো, 5-7 লাখ। হ্যাঁ। তারপর ধরেন আমি একজন লেখক হিসেবে অনেকে দেখে যে সালাউদ্দিন শুভ্র কেমন বইয়ের কথা বলতেছে, তাহলে সে হয়তো এটা কেনে অথবা কেনে না। তার মানে এই যে লেখকদের আশেপাশে একটা সারাউন্ডিংস আছে, এরা হচ্ছে বইটা কেনে, তাই না? আর কিছু কেনে, কিছু লেখকের পাঠক অনুযায়ী কেনে, হয়তো সাদাত হোসেনের পাঠক আছে বা অনেক পাঠক আছে, বা ধরেন কিছু সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিভিস্ট, বিশ্ববিদ্যালয়ে পড়ে, সাহিত্য অনুরাগী, এটা একটা অংশ। এখন হয় কি, মূল বিষয়টা হয় যে ধরেন বাংলা একাডেমি পুরস্কার যে পাইল, সে কি লেখে এটা তো লেখকদের এক ধরনের ধারণা আছে, আর পুরস্কারটা এত ধরেন গুরুত্ব হারাইছে এবং এত বিরক্তি তৈরি করছে যে কে পুরস্কার পাইলো, তার উপন্যাস কি, এটা নিয়ে লেখকদের মধ্যে আলোচনা করার আসলে ওই পরিবেশটাই থাকে না। আর পাঠকরা তো পড়ে না আসলে, পাঠকরা পড়বে কখন, যখন একজন লেখক বলবে, আলোচনা হবে, তখন একটা পাঠকের আগ্রহ তৈরি হবে। আমার অভিজ্ঞতা হচ্ছে পুরস্কার পাইছে ওই বই সোল্ড আউট হয়ে গেছে, এটা হচ্ছে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা গেল হচ্ছে পুরস্কার পাওয়ার পরে যে লেখক তার বই পড়ে কিনা। এমনিতে কি পাঠকরা এখন বই পড়ে? বই পড়ে। আচ্ছা আচ্ছা, বই পড়ে কেন, প্রচুর কেনে, আচ্ছা, কিন্তু কেনার পর পড়ে কম। আচ্ছা, কেনে ঠিকই কিন্তু পড়ে না। বাংলাদেশে 18 কোটি দেশ, শিক্ষিত অংশ আছে, তারা বই কেনে, এবং বই ডিস্ট্রিবিউশনের একটা বিষয় আছে। ধরেন বড় প্রকাশক কিছু কিছু আছে যাদের সারা দেশে ডিস্ট্রিবিউটর আছে, তারা বই কিন্তু কিনে নিয়ে যায়। বাংলা বাজার গেলে আপনি দেখবেন যে ডিস্ট্রিবিউটররা এসে গল্প উপন্যাসের বই কিনে নিয়ে যাচ্ছে, মানে তাকে আপনি দেবেন, সে অনেকে এসে পার্সেল করে। ধরেন আপনি মফস্বলে থাকেন, আপনি রেগুলার একটা বইয়ের দোকানে যান, তাই না, বই খোঁজে, এরকম তো সব মফস্বল শহরেই আছে। তো যে ডিস্ট্রিবিউটর সে কি করে, যে নতুন বই আসছে সালাউদ্দিন শুভ্র, এটা নিতে পারে, পড়ে দেখে, আপনি কিন্তু একটা বই কিনবেন, তাই না? এরকম মানে পিয়ার প্রেসারে একটা দুটো কেনা হয়, সারা দেশে ধরেন, কিন্তু আসলে পড়া হয় কিনা সেটা একটা প্রশ্ন থেকে যায়। হয়তো অনেকে পড়লে তো এক্সপ্রেস করার একটা জায়গা লাগে বা অভ্যাস লাগে, কিন্তু বিক্রি হয়, ধরেন 100 বই বিক্রি হলে 10 জন নিশ্চয়ই পড়ে, তার মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। তো যেটা হয় ওই যে ধরেন ওই যে ডিস্ট্রিবিউশন পলিসিটা কি আসলে, তাহলে ধরেন একটা বড় প্রকাশক কিন্তু সারা দেশে 150 কপি সে বাংলা বাজার থেকে একদিনে তার ডিস্ট্রিবিউটররা এসে কিনে নিয়ে যায়, 150 কপি কিন্তু বিক্রি হয়ে যায়, সেটা এরকম আর কি। এখানে ডিস্ট্রিবিউটরদের একটা ব্যাপার আছে, বিক্রির পলিসিটা কি। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে আপনার পরের যে প্রশ্নটা, আমরা দেখছি হুমায়ুন আহমেদ মরার আগ পর্যন্ত কিংবা সুনীল গঙ্গোপাধ্যায় মরার আগ পর্যন্ত আমি স্পষ্টভাবেই মনে করতে পারি যে হচ্ছে ওই বাংলা আর এই বাংলার সঙ্গে হচ্ছে মানে লেখকদের একটা মানে সম্পর্ক ওরকম না, কিন্তু একটা দেখানো একটা সম্পর্ক ছিল। এরকম সম্পর্ক না থাকলেও দেখা গেছে যে আরে ভাই ব্রাদার, ঠিক আছে, একবার আসলো, দুইবার আসলো, ঘুরে গেল, ঠিক আছে, একটু দুইটা প্রশংসা করে গেল, ঠিক আছে। তো এটা তো আমরা এখন হচ্ছে একদমই হচ্ছে দেখি না, ঠিক আছে। কিছুদিন আগে দেখছিলাম যে চন্দ্রিল হয়তো একবার আইসা ঘুরে গেছিল, কিন্তু সেটা নাম কেউ আসতে। তো এই যে কলকাতার সঙ্গে যে ঢাকার যে একটা দূরত্ব যে তৈরি হলো, এটাকে আপনি মানে কিভাবে দেখেন আর কি, মানে এটা তো স্পষ্টই তৈরি হয়েছে, ঠিক আছে। এখন কি আমরা আগে দেখছি যে কলকাতায় কোনো একটা ভালো বই বের হইলে ঢাকা হচ্ছে
ওই লেখকের মানে একটা প্রমোশনের মতো করে দিত, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা এখন ওই যে ওয়েব সিরিজ বা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেখি আর কি, সেটা আগে ছিল বই। তো এটা কমে যাওয়ার পিছনে কারণ কি, আর এই ক্ষেত্রে রাজনীতির ভূমিকাটা কতটুকু আর কি দুই বাংলায়? ওই কলকাতার সমস্যা হচ্ছে সুনীলদের পরে আর বড় লেখক নাই। সুনীলদের পরে বড় লেখক সুনীল সমরেশ, আচ্ছা, হ্যাঁ, শীর্ষেন্দু, এদের পরে ধরেন মহাশ্বেতা দেবী, হ্যাঁ, তার ছেলে, হ্যাঁ, এদের পরে নবারুণ, এদের পরে তো ধরেন ওই অর্থে বড় লেখক নাই। কলকাতায় কিন্তু বড় লেখক নাই। হ্যাঁ, দেবেশ রায় ছিলেন, মানে ওনার দেবেশ রায় মারা গেলে তারপর বড় লেখক নাই। এটা একটা ক্রাইসিস। আচ্ছা আচ্ছা, এটা কলকাতার ক্রাইসিস। কলকাতার ক্রাইসিস যে ওরা কিন্তু লেখক পাচ্ছে না। আবার আমাদের এখানে হচ্ছে ধরেন লেখক আছে, কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে নতজানু, মানে ওই কলকাতার সামনে মানে নুয়ে পড়া বা ধরেন গড়ায় যাওয়া, কলকাতার সাহিত্যের সাহিত্যিকদের পিছনে তৈরি করা, হ্যাঁ, ওই জিনিসটা হচ্ছে আমাদের ক্রাইসিস। এই রিলেশনশিপে এখনো আছে, এখনো ওদের লেখকরা যতই খারাপ লেখক বা হচ্ছে অপ্রয়োজনীয় মানে হচ্ছে যে মধ্যম সারির লেখক বা বাজে লেখক, তারা কিন্তু আমাদের এখানকার কিছু লেখক সাহিত্যিক আছে যারা এক ধরনের সিন্ডিকেট মেনটেন করে, পুরস্কার সিন্ডিকেট, হ্যাঁ, মেনটেন করে। তারা কিন্তু ওই সম্পর্কটা কলকাতার সঙ্গে বজায় রাখে। এবং কলকাতা, আপনি হয়তো কলকাতা কারোর কাছ থেকে শুনবেন যে আপনাদের এখানে এত ভালো লেখক আছে, কিন্তু আমরা চিনি তো ওদেরকে, যাদের লেখা আমাদের ভালো লাগে না, ঠিক আছে। ফলে এখন আমাদের এখানে যে একজন ভালো লেখক, তিনি তো আর ইয়ে করবেন না, মানে ধরেন কলকাতায় গিয়ে নতজানু হবেন না বা তাদেরকে দাদা গো বলবেন না, এরকম একটা ব্যাপার আছে না। যেমন ধরেন যে আমাদের এখানে সেলিম আহমেদ এর লেখা, আমার মনে আছে ঘটনাটা আর কি, যে উনি দেবেশ রায়ের লেখা পড়েন নাই, কিন্তু দেবেশ রায় ওনার লেখা পড়ছে, বা অরুণ সোম কলকাতা থেকে চলে আসতেন, হ্যাঁ, বা আমাদের এখানে সৈয়দ শামসুল হক ধরেন কলকাতার সঙ্গে কিন্তু তার ওই সম্পর্কটা তিনি মেনটেন করতেন না। সব মিলায় আর কি আমার কাছে মনে হচ্ছে যে মানে এই যে কিছু লেখকের প্র্যাকটিসের কারণে বাংলা সাহিত্য কলকাতার দিকে ঝুঁকে থাকে আর কি, বা এখানকার প্রতিষ্ঠান যারা আছে, দেশ পত্রিকায় একটা কিছু ছাপা হইলে ওইটা খুব গুরুত্ব বেড়ে যায় আমাদের দেশে। এই প্র্যাকটিসগুলোর কিছু সমস্যা আছে, তবে এমনিতে কলকাতা আর পারবে না। হ্যাঁ, কলকাতা আর পারবে না, না, যেহেতু লেখালেখি নাই, মূল বিষয় তো লেখা। হ্যাঁ, আপনি যাই হন, কলকাতার হন, বাংলাদেশের হন, পুরস্কার পান অথবা না পান, মূল বিষয় কিন্তু লেখা। আপনাকে লিখে যেতে হবে। লিখে যে যাওয়া, আমাদের এখানে 90 দশক বা তারপরে যে সমস্ত লেখক কবি আছে, আমি মনে করি এরা যদি লিখে যান, কলকাতার আর ওই সম্ভাবনা নাই বাংলা সাহিত্য শাসক করার, মানে বাংলাদেশ বাংলা সাহিত্যে শাসক হয়ে উঠবে। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কলকাতায় একদম ভালো লেখক না, ভালো লেখা না হইলেও আপনার দেখা গেছে যে মানে রসিক যে গল্পগুলো আছে, হাস্যরসের গল্পগুলো আছে, তারপর হচ্ছে স্পোর্টস ভিত্তিক যে গল্পগুলো আছে, মানে একটা হচ্ছে ভার্সেটাইল একটা হচ্ছে অঙ্গন দেখা যায়, ঠিক আছে। কিন্তু আমাদের এইখানে দেখা গেছে লেখক বলতেই হচ্ছে শুধু যারা ইসলামিক লেখক থাকবে, আরেকটা আছে সমাজ এবং ইয়ে নিয়ে একটা গভীর থাকবে, বা গরিবী একটা লেখার ধরন থাকবে, বা কবিতা। কিন্তু আমরা হাস্যরস বা স্পোর্টস নিয়ে যে হচ্ছে বিভিন্ন রকম বিশ্লেষণী লেখা বলি বা একটা প্রবন্ধ বলি, ওরকম তো কিছু হচ্ছে আমরা পাচ্ছি না। অথবা রাজনীতি, আমাদের এদিকে রাজনীতি নিয়ে হচ্ছে ভালো লেখা আছে, ভালো বই বের হয় প্রতি বছরই বইমেলার কথা বললে, কিন্তু ওই যে হাস্যরস অথবা হচ্ছে স্পোর্টস উপন্যাস, এগুলো হচ্ছে কম কেন দেখা যায়? এগুলো তো লিখতে হবে, লেখককে লিখতে, এরা তো চেষ্টা করছে, অনেকে চেষ্টা করছে, একেবারে যে লেখা নাই তা না, কিন্তু তাদের মধ্যে আমার কাছে মনে হয়েছে আর কি যে তারা আসলে ওই এক ধারার মধ্যে থেকে একই ধারার একটা উপন্যাস জনরা তৈরি করা, এস্টাবলিশ করা, ওই মধ্যে থাকেন নাই। তারা পরে দেখা গেছে যে নানা দিকে চলে গেছে, হ্যাঁ, যে কারণে হচ্ছে মানে এই ধারাটা পাঠক তো চায় পাঠকের কাছে পৌঁছানো এবং পাঠকের কাছে বিপুল উপস্থিতি থাকা ওই ধরনের বই, সেটার কিছু ঘাটতি আছে। আচ্ছা, আবারও আপনার উপন্যাসে আসি। তো আপনার উপন্যাস যে বেকার বিপ্লব, এটা নিয়ে আপনি মানে বিস্তারিত বললেন যে এটা হচ্ছে 1/11-এর আগে থেকে এবং ওই প্রেক্ষাপট। তো আমরা এর আগে দেখছি আখতারুজ্জামান ইলিয়াসের হচ্ছে এরকম সমাজতন্ত্র চিলেকোঠার সেপাই তিনি একটা রেখে গেছেন। সেই উপন্যাসের থেকে আপনার এই উপন্যাসে মানে মানে কতটুকু আপনি মানে এই সময়ের মধ্যে মানে কতটুকু আর কি মানে পরিবর্তন দেখেন আর কি? পরিবর্তন নিয়েও বলছেন, কিন্তু ওই যে
চিন্তা যে একটা মানে ছেলে গ্রামে যাচ্ছে, কাজ করতেছে, কষ্ট করতেছে, ঠিক আছে, সে তো চিলেকোঠার সেপাইতে দেখাইছে, আপনি কতটুকু আসলে পারছেন, মানে আপনার যে চরিত্র, বেকার বিপ্লবের যে চরিত্র, তার হচ্ছে যদি একটু হিন্ট দিতেন বা একটু যদি বলতেন বেকার পাঠকদের বিপ্লবের জন্য। মানে ইলিয়াসের 69 নিয়ে ইলিয়াসের যে উপন্যাস চিলেকোঠার সেপাই, তো 69 নিয়ে 69 ইলিয়াস একটা জিনিস দেখাইতে চাইছেন যে মধ্যবিত্ত, মানে এখানে একটা বিষয় আছে মধ্যবিত্ত, আমাদের এখানে মধ্যবিত্ত মানে কিন্তু একটু বাম ঘরানা, আচ্ছা, মানে মধ্যবিত্তের এখানে যে বিলিফ মূলধারার যে মধ্যবিত্ত, হ্যাঁ। মানে তারা সেকুলার, তারা হচ্ছে পরোপকারী, তারা হচ্ছে নিম্নবিত্তের প্রতি সহানুভূতিশীল, তারা হচ্ছে আপনার মানে বই পড়ে, সংস্কৃতি করে, নাটক করে, পলিটিক্স করে, সবই করে মধ্যবিত্ত। ফলে মানে যে প্র্যাকটিসটা এখানে মধ্যবিত্তের সেটা একটু বাম, ওই বাম 69-এ ব্যর্থ, ঠিক আছে। এটা হচ্ছে চিলেকোঠার সেপাইয়ে হ্যাঁ, ইলিয়াস দেখাইতে চাই, ইলিয়াস দেখাইতে চেয়েছে, জি। এবং ইলিয়াসের মূল ইয়ে ছিল যে সংস্কৃতির ভাঙা সেতু, অর্থাৎ মধ্যবিত্তের সাথে এখানে যে নিম্নবিত্ত কৃষক শ্রেণী, শ্রমিক শ্রেণী, তাদের সেই সংস্কৃতির যে সেতুটা সেটা ভেঙে গেছে। হ্যাঁ, তো এবং চিলেকোঠার সেপাই হচ্ছে অনেকটা মার্কসিস্ট একটা যে স্ট্রাকচার, সেটার মধ্যে থাকা একটা উপন্যাস আর কি, মার্কসিস্ট স্ট্রাকচারের উপন্যাস। হ্যাঁ, আমারটা সেটা না, আচ্ছা, আমারটা হচ্ছে ওই কিন্তু ওই ব্যাপারটা আছে, মানে মধ্যবিত্ত, মানে এই এটা যে ঢাকা মানে তো হচ্ছে মধ্যবিত্ত থাকে। হ্যাঁ মধ্যবিত্তের যে একটা অবস্থান, মানে ওই যে মধ্যবিত্তের যে ভেতরে ভেতরে যে একটা ক্ষয়িষ্ণু মানে আপনি পলিটিক্স করতেছেন বাম পলিটিক্স, কিন্তু আপনি পরিবার থেকে সাপোর্ট পাচ্ছেন না, মানে আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন মিলায়ে যে একটা আবহ, সেখানে কিন্তু আবার আপনি সেই ইয়েটা পাচ্ছেন না, সমর্থন বা সাহচর্য পাচ্ছেন না, আপনি সেখানে বৈরী পরিবেশ পাচ্ছেন। ফলে এই যে মধ্যবিত্ত একটা আছে, উপরি উপরি একটা মধ্যবিত্ত আছে, কিন্তু ভেতরে তার যে ক্ষয়, ওই ক্ষয়টা কিন্তু আমি ওইখানে দেখাইতে চাইছি, এক। আর দুই হচ্ছে আমার যে ক্যারেক্টার, তার নাম হচ্ছে নাফিস, বেকার বিপ্লব উপন্যাসে, সে চাঁদপুর শহর, মফস্বল শহরে ওই পলিটিক্সের সাথে যুক্ত হয় যখন কলেজে ওঠে, নানাভাবে তার বন্ধু, বড় ভাই, নানা সূত্রে সে পলিটিক্সের সাথে যুক্ত হয়ে সে যখন পার্টিটা করতে যায়, সে খুব সিরিয়াসলি পার্টিটা করে, কিন্তু যত দিন যায় তত সে পার্টির অভ্যন্তরে নানা ঘটনা, পার্টির বিচ্যুতি, এবং পার্টির আসলে শেষ পর্যন্ত একটা উদ্দেশ্যহীনতা সে দেখতে পায়, যে এই পার্টির আসলে গন্তব্যটা কোথায়, সেই প্রশ্নটা বড় হয়ে তার সামনে দেখা দেয়। এই প্রশ্নের মোকাবিলা করতে গিয়ে মানে সে ছিটকে পড়ে আর কি। তো উপন্যাস পড়লে এটা জানা যাবে। আচ্ছা, এটা উপন্যাসের কথাগুলো। এমনিতে যদি এখন আপনাকে মানে মানে বাম রাজনীতি নিয়ে একটা মানে স্বাভাবিক প্রশ্ন করি, আসলে কি বাম রাজনীতি মানে এই যে ঢাকায় যে বা ঢাকার বাইরে যে মফস্বল শহরগুলো আছে, শুধু স্বপ্নভঙ্গের রাজনীতি হয়ে থাকবে কি? না, বাম রাজনীতি ওটা ওই পড়লে বোঝা যাবে। মানে বামদের মধ্যে আবার এখন তো ধরেন অনেকেই সরাসরি নিজেদেরকে বাম বলতে রাজি হয় না। আগে একসময় যারা বাম ছিল, তারা ওই যে আগে যেমন করে সমাজতন্ত্রের কথা, বিশেষ করে আমি যে সময়টার কথা লিখছি, মানে তার আগে থেকেই সমাজতন্ত্র যেভাবে বলিষ্ঠভাবে বলতো, আমি যে সময়টা লিখছি তখন সমাজতন্ত্রকে অত বলিষ্ঠভাবে বলার এটা কমে আসছে, শর্টটা কমে আসছে। কারণ ওই যে 90 দশকে তো আপনার সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, পেরেস্ট্রয়িকা আসলো, তখন থেকে এটা কমছে। কিন্তু তখনও ওই সময়টা তো 2000 সালের দিকে অনেক বেশি ছিল সমাজতন্ত্র, মানে বাংলাদেশের সমাজ এখনো বলে, ধরেন সিপিপি বাসদ যারা বলে। তাহলে হচ্ছে শেষ প্রশ্ন, আপনার তো 9টা বই বের হয়েছে, 9টা বই আচ্ছা কোথায় পাবে আর কি পাঠকরা, কোথায় কোথায় পাবে এবং কিভাবে তারা সংগ্রহ করতে? আমার প্রথম বইটা পাওয়া যায় না, 1 নম্বর। তারপর আমার আর 3টা প্রকাশনীতে আমার বই পাওয়া যায়। একটা হচ্ছে হাওলাদার, সেখানে অন্যমনস্ক দিনগুলি, এটা আবার 1/11-এর সময়কার একটা ক্রাইসিস নিয়ে লেখা উপন্যাস, অন্যমনস্ক দিনগুলি। এর বাইরে হচ্ছে আদর্শে আমার 2টা বই পাওয়া যায়। প্রথম উপন্যাস গায়ে গায়ে জ্বর,
এবং গল্পের বই, দ্বিতীয় গল্পের বই মেয়েদের এমন হয়। হ্যাঁ হ্যাঁ মেয়েদের এমন হয়টাও ইন্টারেস্টিং, সেখানে ওই যে মধ্যবিত্তের ক্রাইসিসটা, যেমন সেখানে একটা গল্প আছে মেড ইন চায়না। অর্থাৎ আপনি খেয়াল করবেন যে মানে আপনি যে পোশাকটা পরে আসছেন, দেখবেন যে রাস্তার একটা ছেলে, সে আপনার যে মানে আর্থিক এবং সোশ্যাল স্ট্যাটাসে নিচে, কিন্তু সে ওই পোশাকটা পরে আছে, কারণ আপনারা দুজনই একই জায়গা থেকে পোশাক কিনছেন। মানে আপনি মধ্যবিত্ত, আপনি ছাত্র, আপনার হাতে তো অত টাকা আসলে নাই, তাই না? কিন্তু ওই ছেলেটা আবার মানে ছাত্র না, চাকরি করে, ফলে তার হাতে কিছু টাকা থাকে। আপনি মাস্টার্স করছেন, আপনার হাতে কোনো টাকা নেই, তাহলে সে তো আপনার চেয়ে আসলে অর্থনৈতিকভাবে একটু আগানো, কিন্তু সে সোশ্যাল স্ট্যাটাসের দিক থেকে আপনার নিচে। এটা তো একটা ক্রাইসিস। এই ক্রাইসিসগুলো আছে ওই মেয়েদের এমন হয়, এটা আদর্শে পাওয়া যায়। আচ্ছা, তারপরে আর আমার বাকি বইগুলো পাওয়া যাবে বৈভবে, মানে রানিং সবগুলো বই বৈভবে পাওয়া যাবে। সেখানে 3টা ইয়ে আছে, সায়েন্স ফিকশন আছে, 2টা ছোটদের, একটা বড়দের সায়েন্স ফিকশন। আর উপন্যাস পাওয়া যাবে খুন হওয়া ঘুম এবং এই যে এই বেকার বিপ্লব। আচ্ছা, বৈভবেই আমার বেশিরভাগ বই পাওয়া যায়। তো আপনার পাঠকরা হচ্ছে কবে গেলে বেকার বিপ্লবটা পাবে এবারের বইমেলা? নতুন বইটা কবে? আমি আশা করি যে মেলা তো জমে আসলে ধরেন 14 তারিখ থেকে 14 ফেব্রুয়ারি, আচ্ছা। মানে নেক্সট উইক শনিবার শুক্রবার, আমার ধারণা ওই সময় থেকে তারা পাবে। তাহলে আগামী শুক্রবারে যদি আপনার পাঠকরা বইমেলা যায়, আপনার বইগুলো পাচ্ছে, তাই তো? ঠিক আছে, ইনশাল্লাহ। এবার তাহলে একদম শেষ প্রশ্ন, আপনি যে একটু আগে বললেন যে আপনার যে প্রথম বই সেটা হচ্ছে মানে পাওয়া যাবে না, তো এই যে আর্কাইভ না থাকা, ঠিক আছে, এটা কি আপনি মানে বাংলা একাডেমির ব্যর্থতা ধরেন নাকি হচ্ছে প্রকাশকদের ব্যর্থতা? বাংলা একাডেমি তো আমার বই বের করে নাই, প্রকাশকরা শেষ হয়ে গেলে প্রকাশকের দায়িত্ব এটা আবার রিপ্রিন্ট করা। কিন্তু প্রকাশক তো নানা পলিসি থাকে, সে হয়তো ভাবছে যে এক সময় আমার বইটা করবে, সে হয়তো পলিসি চেঞ্জ করছে, আমি কাউকে দোষ দেবো না এই জন্য। আচ্ছা, কোনো দোষ নাই, কোনো ইয়ে নাই, ঢাকার লেখক যেরকম হয়। ঠিক আছে ভাই, ঢাকা বার্তার পক্ষ থেকে আমাদের ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। অবশ্যই আপনাকেও ধন্যবাদ, ঢাকা বার্তাকে ধন্যবাদ। জি ভাই, থ্যাংক ইউ।